হরমুজ অবরোধ থেকে সরে এলেন ট্রাম্প, হার না মানার ঘোষণা ইরানি প্রেসিডেন্টের। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী তালিকায় তারেক রহমান, ইশতেহার বাস্তবায়নে 6 মাসের পরিকল্পনা প্রধানমন্ত্রীর। পেট্রোল পাম্পে রাইড শেয়ারকারীদের ভোগান্তি, মে মাসেও ডিজেল সংকট হবে না বলছে সরকার। জুলাই হত্যাকাণ্ডে তাপস নানকের বিরুদ্ধে অভিযোগ গঠন 26 এপ্রিল। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার প্রভাবশালীদের তালিকা প্রকাশ করে ম্যাগাজিনটি। প্রতিবেদন অনুযায়ী দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং সাম্প্রতিক রাজনৈতিক উত্থান তাকে এই তালিকায় জায়গা করে দিয়েছে। এছাড়াও তালিকায় স্থান পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, নেপালের জেনজি সরকারের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি, পোপ লিও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বিশ্ব নেতারা। তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলা ব্যক্তিদের স্বীকৃতি হিসেবে প্রকাশ করা হয়। সরকারের ইশতেহার বাস্তবায়নে 180 দিনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ সময়ের মধ্যে 5 জেলায় হেলথ কার্ড দেওয়া হবে। 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় দেওয়ার প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন শুরু করেছে, যা থেকে উপকৃত হবেন দেশবাসী। সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এসব জানান তারেক রহমান। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। স্পিকার, আপনাকে ধন্যবাদ। 4 দিন বিরতির পর স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের 14তম দিন। পরিকল্পনার কথা বলেছেন। প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হবে। তিনি জানান, 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সকল মন্ত্রণালয় এবং বিভাগ আগামী 180 দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং সেগুলো বাস্তবায়নের উদ্যোগ এরই ভিতরে গ্রহণ করেছে। সারা দেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে গঠিত কমিটি কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হাইটেক সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারগুলো পরিচালনায় পেপালের কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণে কমিটি করা হয়েছে। পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে কাজ করছে সরকার। আমাদের নির্বাচনী ইশতেহারে ব্লু ইকোনমির বিষয়ে একটি কম বেশি ডিটেল পরিকল্পনা আছে। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এরই ভিতরে কাজ শুরু করেছে। এছাড়া মধ্যপ্রাচ্য অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে, যা থেকে উপকৃত হবে সবাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি, মাননীয় স্পিকার, এবং সেজন্যই আমরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছি এবং মাননীয় স্পিকার সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি। মাননীয় স্পিকার, ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা 3 লাখ থেকে 10 লাখ টাকায় উন্নীত করার কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা গুরুত্ব দিই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় উন্নয়ন সহযোগীদের কাছে $2 বিলিয়ন সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজ এ প্লাস অনলাইন সম্মেলনে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। সংসদ ভবনে নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে উদ্ভূত জ্বালানি সংকট বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে উল্লেখ করে তারেক রহমান জানান, এই অবস্থায় জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এশিয়ার বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয় সম্মেলনে। The situation before us demands urgency, stability, solidarity, and decisive action, Excellencies. Immediate support of the most vulnerable countries must be at the top of our collective agenda. In this regard,
Bangladesh is seeking mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. রাজধানী ঢাকার পেট্রোল পাম্পগুলোতে তেলের লাইনে নষ্ট হচ্ছে মানুষের গুরুত্বপূর্ণ কর্মঘণ্টা। এর মধ্যে গ্রীষ্মের তাপপ্রবাহ ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। ফুয়েল পাস থাকার পরেও তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন কেউ কেউ। এদিকে সরকারি ঘোষণায় বলা হয়েছে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও জ্বালানি সরবরাহে এর কোনো প্রভাব পড়বে না। মে মাসের ডিজেলও মজুদ আছে। সালাউদ্দিন কাদেরের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনের সিরিয়ালিটি যেন থেমে থাকা এক প্রবাহ, যেখানে অপেক্ষাই একমাত্র বাস্তবতা। এই যানবাহনের লাইন গিয়ে ঠেকেছে প্রায় ৩ কিলোমিটার দূর মহাখালী বাস স্ট্যান্ডে। দীর্ঘ সময় অপেক্ষার পর যে পরিমাণ তেল মিলছে তা নিয়ে দুদিনও চলা সম্ভব হচ্ছে না। তেল পাইতাম হলো আরো বেশি, কিন্তু দিছে মাত্র ২৪০০ টাকার তেল। আমার একদিন বা দেড় দিন, একদিনেই শেষ হয়ে যাবে। ২,০০০ টাকাও তেল দেয়, অনেক সময় ৩,৫০০ টাকা ট্যাঙ্কি ফুল করে তেল দেয় না। এদিকে জ্বালানি সংকটে বন্ধ করে রাখা হয়েছে রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প। তেল আসলে আবার চালু হবে, আর সেই আশায় লাইনে অপেক্ষা। তীব্র রোদে ছায়ায় বসে আড্ডা, মোবাইল স্ক্রলিং, কেউ তো আবার ক্লান্ত হয়ে মোটরবাইকের উপর ঘুমিয়ে পড়েছেন। আমার গাড়িতে তেল নাই, এই জন্য আর কি আমি বসে রয়েছি। এখন আমি যে সামনে বাড়াবো, আমার গাড়ি তো বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি এখানে এসে দাঁড়াই রয়েছি। ৪ ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা যাই হোক, দাঁড়াই থেকে আবার তেল নিয়ে তারপরে গাড়ি নিয়ে যাইতে হবে। পাম্পগুলো যদি একসঙ্গে তেল দিত তাহলে কিন্তু এক পাম্পে এত সিরিয়াল থাকতো না। অনেক পাম্প আছে যেগুলো বন্ধ, 2 ঘন্টা 3 ঘন্টার জন্য অন করে। ফুয়েল পাস নিয়ে রয়েছে অসন্তোষ। চালকদের অভিযোগ, পাম্প মালিকরা এ পাশের তোয়াক্কা করছে না। তবে এসব অভিযোগ অস্বীকার করে পাম্প কর্তৃপক্ষ বলছে তারা নির্ধারিত নিয়ম মেনেই জ্বালানি সরবরাহ করছেন। ফুয়েল পাসের লিমিট আছে হচ্ছে আমি একদিনে 12 লিটার নিতে পারবো, মাসে 60 লিটার। বাট আমি যেহেতু একবারও নিই নি ফুয়েল পাস দিয়ে, তো আমি 12 লিটার নিতে পারবো। পরে ওনারা বলছে যে এসব ফুয়েল পাসের দাম নাই, এগুলো নিয়ে আপনারা বাসায় বসে থাকেন। যাদের কাছে ফুয়েল পাস আছে তাদেরকে আমরা ওই লিমিট অনুযায়ী তেল দিচ্ছি। ফুয়েল পাসে তো একটা লিমিট দেওয়া থাকে, ওই লিমিট অনুযায়ী তেল দেওয়ার ব্যবস্থা করছি। এখন আগের দিন যদি তার লিমিট শেষ করে সে পরের দিন আবার ফুয়েল কার্ড দিয়ে তেল নিতে আসে, তাহলে তো তার লিমিট থাকবে না, আমরা কীভাবে তেল দিব? এখন যদি ওই গ্রাহক আমাদের কাছে অভিযোগ করে যে আমরা তেল দিচ্ছি না, এটা তো আসলে ভুল কথা। এদিকে ডিজেল নিয়ে মে মাসেও সমস্যা হবে না জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও জ্বালানি সরবরাহ চ্যানেলে কোনো প্রভাব পড়বে না। যুদ্ধ আগামী সপ্তাহ নাগাদ নতুন মোড় নিলেও নিতে পারে, সেক্ষেত্রে তো ভিন্ন বক্তব্য নিয়ে আপনাদের সামনে আসবো। দৃঢ়তার সাথে বলতে পারছি যে আমাদের হাতে পর্যাপ্ত মজুদ আছে, ইভেন ডিজেলও। ঢাকা শহরে যেটা হয়েছে, আমি শুরু থেকেই বলছি যে আমরা বোধহয় বোঝাতে পারছি না যে প্যানিক বাইংয়ের প্রয়োজন নাই, মজুদের প্রয়োজন নাই। রাজধানীর তেলের সংকট কী কারণে হচ্ছে সেটি গবেষণার দাবি রাখে বলে মন্তব্য করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে রাজধানী ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় 9 জনকে হত্যা মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 26 এপ্রিল পুনরায় দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের পক্ষে সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে ট্রাইব্যুনাল। ওই দিন মামলা থেকে অব্যাহতির জন্য আসামি পক্ষের আবেদনের শুনানিও অনুষ্ঠিত হবে। এদিকে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ব্যবসায়ী সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য 27 এপ্রিল দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। আর 2005 সালে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগের তদন্তে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সম্পৃক্ততার তথ্য উপাত্ত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মামুনকে আসামি করা হবে কি না তদন্ত শেষে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। শরীফ ওসমান হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রের মালিক সাজেদুল হক হেলালকে গ্রেফতার দেখিয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এই আদেশ দেন। মঙ্গলবার চট্টগ্রামের চকবাজার থানার হারেস শাহ মাজার লেন থেকে চট্টগ্রাম পুলিশের সহায়তায় হেলালকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মামলা তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের ভূঁইয়া তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, এই আগ্নেয়াস্ত্র এবং মামলার ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কার্তুজ ও বুলেট আগ্নেয়াস্ত্র ফরেনসিক পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয় এই পিস্তল থেকেই ঘটনাস্থলে পাওয়া কার্তুজ ও বুলেট ফায়ার করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি জানান, সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। উন্নত ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া চলবে মালয়েশিয়ায়। দ্রুত সুস্থতা কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। চীন সরকারের আমন্ত্রণে বিএনপির 21 সদস্যের প্রতিনিধি দল বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। বুধবার রাতে চায়না নর্দার্ন এয়ারলাইন্স যোগে ঢাকা বিমানবন্দর থেকে রওনা হন তারা। সফরে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, কাউন্সিল সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। 19 এপ্রিল বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও সমবায় পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও চীন সফরে যাবেন। এই সফরে চীনের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সহ বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষা, চিকিৎসা এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। প্রতিনিধি দলে রয়েছেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, ডক্টর আসাদুজ্জামান রিপন, নাজমুল হক নান্নু, বেবি নাজনীন প্রমুখ। আগামী 20 এপ্রিল বগুড়ায় খাল খনন কর্মসূচি এবং কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ সহ নানা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে বগুড়ায় 5 দিনব্যাপী বৈশাখী মেলার দ্বিতীয় দিনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আতিকুর রহমান জানান, ঢাকা থেকে বগুড়ায় পৌঁছে জেলা জজ কোর্টে ডিজিটাল বেল পদ্ধতির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে গাবতলীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং কৃষক কার্ড বিতরণ করবেন তারেক রহমান। এছাড়া শহীদ জিয়াউর রহমান গ্রাম্য হাসপাতাল পরিদর্শন, শিশুদের হাম ও রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। রাজধানীর বনানীতে করাইল বেলতলা ইউনিট এলাকায় দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার দুপুরে এলাকাটি পরিদর্শন করেন তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। তিনি এলাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং সমস্যা সম্পর্কে ধারণা নেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি। ভোগান্তির বিষয়গুলো গুরুত্ব সহকারে নিয়ে সমাধানের আশ্বাস দেন তিনি। ঢাকার ফুটপাতে অনুমতি ছাড়া দোকান বসানো যাবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, হকারদের তালিকা করে তাদের অন্যত্র পুনর্বাসনের চেষ্টা করছে নগর প্রশাসন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের ফুটপাত দখলমুক্ত করে সৌন্দর্য বর্ধন কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা জানান তিনি। তিনি আরও বলেন, নগরের ফুটপাতে স্বল্প পরিসরে ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। পরিকল্পনার অংশ হিসেবে হকারদের তালিকা তৈরির কাজ চলছে। প্রয়োজন অনুযায়ী রাত্রিকালীন ও সাপ্তাহিক ছুটির দিনে নতুন অস্থায়ী মার্কেট তৈরির চেষ্টা চলছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক। যে কোনো ব্যবসা যদি আপনি করেন, ঢাকা সিটি কর্পোরেশন অনুমতি লাগবে। এই ব্যাপারটা আপনাদের সহযোগিতা চাই। আপনারা সবাইকে এই ব্যাপারে সচেতনতা গড়ে তুলবেন। একটা ভেন্ডার যে হবে, একটা ফুটপাতে যে বসে ব্যবসা করবে, তাকেও একটা আইনের মাধ্যমে আনতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এই জন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব। ফটো আইডি ঝুলাই রাখতে হবে তাকে, তার গলায়, যে ব্যবসা করবে এখানে। সে যে ব্যবসার মালামাল রাখবে সেখানে লাইসেন্সের নাম্বার থাকতে হবে।
এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বন্ধ শিল্প কারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টিতে জোর দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের আলোচনা সভায় তিনি আরও বলেন, প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যৌক্তিক উদ্যোগ নেবে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশল প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রথম সভা শেষে উপদেষ্টা বলেন, জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে কৌশলগত মজুদের পরিকল্পনা করছে সরকার। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, অভ্যন্তরীণ গ্যাস কূপ খনন সহ নবায়নযোগ্য জ্বালানি নির্ভরতা বাড়াতে কাজ করছে সরকার। সভায় আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের তথ্য উপাত্তের ত্রুটি মূল্যায়ন, বাস্তবসম্মত অর্থনৈতিক কৌশল প্রণয়ন এবং জনগণের অর্থনৈতিক গণতন্ত্রায়ন নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। জুলাই হত্যাকাণ্ডে তাপস নানকের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ এপ্রিল। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।